হর হর মহাদেব। আপনাদের সবাইকে ট্রিপ টু ওয়াচের একটা নতুন ভিডিওয়ে স্বাগত জানাচ্ছি পৃথিবীর অন্যতম প্রাচীন শহর বেনারস থেকে। বাবা কাশী বিশ্বনাথের আশীর্বাদ নিতে আরও একবার আমি সপরিবারে পৌঁছে গেছি বেনারসে। বেনারসে ঘুরতে এলে আপনারা কোন হোটেলে থাকবেন, স্টেশন থেকে অটো অথবা টোটো নিয়ে কিভাবে সেই হোটেল অব্দি পৌঁছাবেন, কাশী বিশ্বনাথ মন্দিরে পুজোর বুকিং কি করে করবেন এবং তাতে কত সময় এবং খরচ লাগবে, এই সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওয়ে। বেনারস শহরকে ঘুরে দেখতে গেলে আপনাদের এখানকার গলিগুলোকে এক্সপ্লোর করতে হবে, কারণ বেনারসের প্রত্যেকটা গলির কিন্তু আলাদা সংস্কৃতি রয়েছে, আলাদা গল্প রয়েছে। এখানকার বিভিন্ন গলিতে আপনারা বিভিন্ন ধরনের ঘরবাড়ি দেখতে পাবেন, বিভিন্ন ধরনের খাবার দাবারকে এক্সপ্লোর করতে পারবেন, টেস্ট করতে পারবেন এবং এখানকার বিভিন্ন ধরনের মানুষের সংস্কৃতিও খুঁজে পাবেন। বেনারসে এরকম বেশ কিছু ঘাট আছে, বেশ কিছু গলি আছে যেখানকার ওয়াল আর্ট কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ প্রসিদ্ধ। লোকে বেনারস ঘুরতে এলে কিন্তু সেই সমস্ত জায়গায় অবশ্যই ছবি তোলার চেষ্টা করে। এই ভিডিওয়ে আমি আপনাদেরকে সেরকম কিছু ঘাটেরও খোঁজ দেব যেখানে গিয়ে আপনারা ছবি তুলতে পারবেন। তাহলে ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আপনারাও ঘুরে দেখুন আমার সাথে পৃথিবীর প্রাচীনতম শহর বেনারস। কলকাতা থেকে বেনারসের দূরত্ব প্রায় 700 কিলোমিটার। কলকাতা থেকে বেনারস পৌঁছানোর জন্য প্রায় 11টি ট্রেন রয়েছে, যেগুলি শিয়ালদা, হাওড়া এবং কলকাতা স্টেশন থেকে ছাড়ে। তবে এই ট্রেনগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ডুন এক্সপ্রেস, বিভূতি এক্সপ্রেস, শব্দভেদী এক্সপ্রেস, অমৃত ভারত এক্সপ্রেস এবং কুম্ভ এক্সপ্রেস। এই ট্রেনগুলি কলকাতা থেকে রাতে রওনা হয় এবং সকাল সকাল বেনারসে পৌঁছে যায়। এবারের যাত্রায় আমার সঙ্গী হয়েছিল 22323 কলকাতা গাজীপুর শব্দভেদী এক্সপ্রেস, যার কলকাতা স্টেশন থেকে রাত 10:45 ছেড়ে সকাল 10টায় বেনারস জংশনে পৌঁছেছিল। এছাড়াও কলকাতা থেকে স্লিপার ভলভো বাসে আপনারা বেনারস পৌঁছাতে পারেন। বেনারসে স্টেশনের বাইরে থেকে অটো অথবা টোটো নেওয়ার সময় কিন্তু অটো এবং টোটোওয়ালারা প্রায়ই পর্যটকদের স্ক্যাম করে থাকে। তাই স্টেশনের বাইরে থেকে অটো অথবা টোটো না নিয়ে স্টেশনের সামনে থাকা ব্রিজের বিপরীত দিকে পৌঁছালেই আপনারা সেখান থেকে রিজার্ভ এবং শেয়ারিং অটো এবং টোটো পেয়ে যাবেন। বেনারসে যদি আপনাদের আগে থেকে হোটেল বুক করা থাকে তাহলে অবশ্যই হোটেলে ফোন করে হোটেলের এক্স্যাক্ট লোকেশান অথবা নিয়ারেস্ট ল্যান্ডমার্ক আপনারা জেনে নেবেন এবং সেই অনুযায়ী অটোওয়ালা অথবা টোটোওয়ালাকে বলে আপনারা হোটেলের লোকেশান অথবা আপনাদের ড্রপ লোকেশান কনফার্ম করে নেবেন। বেনারসে বেশিরভাগ সময় অটোওয়ালা এবং টোটোওয়ালারা অটোয় তোলার সময় এক লোকেশান বলে এবং পর্যটকদের অন্য লোকেশানে নামিয়ে দিয়ে চলে যায় এবং তারপর সেখান থেকে হোটেল অবধি পৌঁছাতে পর্যটকদের বেশ অসুবিধার সম্মুখীন হতে হয়, কারণ গুগল ম্যাপের লোকেশান ট্র্যাক করে হোটেল অবধি পৌঁছানো বেনারসের ক্ষেত্রে একটু অসুবিধাজনক। অটো অথবা টোটো ছাড়া বেনারসে ওলা বাইকেরও অপশান আছে, যেখানে আপনারা বাইক এবং স্কুটি পেয়ে যাবেন আপনাদের গন্তব্যস্থান অবধি পৌঁছানোর জন্য। বেনারসের সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলির মধ্যে অন্যতম হল দশাশ্বমেধ ঘাট। এখানকার গঙ্গা আরতি অত্যন্ত জনপ্রিয় এবং এই ঘাটটি কাশী বিশ্বনাথ মন্দিরেরও খুবই কাছে অবস্থিত। দশাশ্বমেধ ঘাটে পৌঁছাতে গেলে আপনাদের পৌঁছাতে হবে গাধোলিয়া চকে। এই গাধোলিয়া চক থেকে আপনারা বেনারসের বিভিন্ন জায়গায় যাওয়ার অটো, টোটো, ওলা বাইক এবং রিক্সা পেয়ে যাবেন। তবে বিগত কয়েক বছর ধরে এখানে রোপওয়ের কাজ চলায় অটো এবং টোটোর এন্ট্রি এখানে বন্ধ করা আছে, তাই পর্যটকদের বেশ কিছুটা আগেই অটো এবং টোটো নামিয়ে দেয়। আগামী কয়েক বছরের মধ্যে এই রোপওয়ের কাজ শেষ হয়ে গেলে স্টেশন থেকে সরাসরি রোপওয়ে করে পর্যটকরা এই গাধোলিয়া চকে পৌঁছে যেতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই। আগে থেকে হোটেল বুক করা না থাকলে আপনারা গাধোলিয়া চকে এসে পায়ে হেঁটে হোটেলের খোঁজ করতে পারেন। এর আশেপাশে প্রচুর হোটেল আপনারা পেয়ে যাবেন। বেশ কিছুক্ষণ খোঁজ করার পর গাধোলিয়া চকের কিছুটা দূরত্বের একটি হোটেলে আমি চেক ইন করেছিলাম। বেনারসে মোট 84টি ঘাট আছে, নমঘাট থেকে শুরু করে 80 ঘাট অবধি। আমাদের হোটেলটি ছিল দশাশ্বমেধ ঘাট থেকে 80 ঘাটের মাঝামাঝি অবস্থায়। এই 84টি ঘাটের মধ্যে 3টি এমন ঘাট আছে যেখানকার গঙ্গা আরতি বেশ প্রসিদ্ধ: দশাশ্বমেধ ঘাট, 80 ঘাট এবং ললিতা ঘাট। দশাশ্বমেধ ঘাটের কাছাকাছির হোটেলগুলির ভাড়া তুলনামূলকভাবে বেশি হয়, তাই আমরা দশাশ্বমেধ ঘাটের থেকে একটু দূরত্বে হোটেল নিয়েছিলাম। আমাদের এসি রুমের এক রাতের ভাড়া পড়েছিল 1000 টাকা। হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস এবং নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে হোটেল বুক করতে পারবেন।
রুমগুলি দুজনে থাকার জন্য যথেষ্ট ছিল এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রুমে একটি টেবিল ছিল, একটি ছোট আলমিরা ছিল যেটি অবশ্য খালি ছিল। এছাড়া রুমে একটি জগ এবং দুটি গ্লাস ছিল, তার সাথে একটি টিভি ছিল যেটি চলছিল না, একটি ছোট আয়না ছিল এবং একটি ছোট ড্রয়ার ছিল, সেটিও খালিই ছিল। রুমের ওয়াশরুমটি মোটামুটি ঠিকঠাকই ছিল, গিজার ছিল রুমে এবং ওয়াশরুমটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। সো আমরা কিন্তু রুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন সময় হচ্ছে 6:30, আর আধ ঘন্টার মধ্যেই গঙ্গা আরতি শুরু হবে। তো আমরা এখান থেকে হেঁটে যাচ্ছি দশমেধ ঘাট, আর ওখানে গিয়েই কিন্তু আমরা গঙ্গা আরতি দেখবো, আর তারপর একটু ঘুরে বেড়াবো এদিক ওদিক, আর খাবার দাবার খাবো। অলরেডি ম্যাঙ্গো লাস্সি খেতে শুরু করে দিয়েছে। আমি এখানে এসে ভেবেছি সারাদিন আমি লিকুইড জিনিসের ওপরেই থাকবো, যা গরম, আর এখানে জুস আর লাস্সি, আর কোনো কথা হবে না। আমরা সন্ধ্যে 7টা নাগাদ দশমেধ ঘাটে এসে পৌঁছেছিলাম, তবে ততক্ষণে ঘাটের চারিপাশে লোকের লোকারণ্য, বসার জায়গা পাওয়াই প্রায় দুষ্কর হয়ে উঠেছিল আমাদের। বেনারসের গঙ্গা আরতি সামনে থেকে দেখতে হলে আপনারা অন্ততপক্ষে আরতি শুরু হওয়ার 1 ঘন্টা আগে ঘাটে পৌঁছে যাবেন। রাত 8টা নাগাদ গঙ্গা আরতি শেষ হওয়ার পর অগ্নিভ এবং বাবা মাকে গাধলিয়া চক থেকে একটি রিকশায় তুলে দিলাম এবং আমি আর রিমা পৌঁছালাম উডুপি টু মুম্বাই রেস্টুরেন্টে রাতের ডিনারের ব্যবস্থা করার জন্য। দশমেধ ঘাটের ঠিক পাশে এবং কাশী বিশ্বনাথ মন্দিরের 3 নম্বর গেটের কাছে উডুপি টু মুম্বাই রেস্টুরেন্ট রয়েছে। এখানকার সাউথ ইন্ডিয়ান খাবার আমার অত্যন্ত প্রিয়। আমার আগের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল এই উডুপি টু মুম্বাই রেস্টুরেন্টটা। এখানে সাউথ ইন্ডিয়ান খাবার কিন্তু দারুণ, মুখে লেগে থাকার মতো প্রত্যেকটা আইটেম। তাই অন্য কোথাও না গিয়ে গঙ্গা আরতির শেষেই কিন্তু আমি তাড়াতাড়ি তো চলে এসেছি এখানে। কিন্তু দৌড়াতে দৌড়াতে এসেছি যাতে সিট পাওয়া যায়, কারণ এখন কিন্তু পুরো রেস্টুরেন্ট ভর্তি, কোথাও সিট নেই, কারণ এই গরমের থেকে বাঁচার জন্য সবাই কিন্তু এখানে এসে এসিতে বসেছে। কেমন? আমি তো গরমে ঝলসে গেছি, ও এখন পান খেয়ে মজা নিচ্ছে। এখান থেকে হোটেল যেতে গিয়ে আমার আরেকবার খিদে পেয়ে যাবে, মনে হচ্ছে আরেকবার খেতে হবে রাতে। দেখা যাক কি খাই, ততক্ষণে পৌঁছে। এবার আর হাঁটতে পারছি না, এবার রিক্সা নিতে হবে। প্রচন্ড ভিড়, রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না, এমন অবস্থা। কাল সকালে
মোটামুটি 2:30-এর মধ্যে গিয়ে লাইন দিতে হবে, নয়তো যা অবস্থা হবে মন্দিরে 2-3 ঘন্টা লেগে যাবে পুজো দিতে। কাশী বিশ্বনাথ মন্দিরে সারাদিনে দুবার স্পর্শ দর্শন হয়, সকাল 4টে থেকে 5টা অবধি আর বিকেল 4টে থেকে 5টা অবধি। আপনারা বিনামূল্যেও এই স্পর্শ দর্শন করতে পারেন অথবা ভিআইপি টিকিট কেটেও এই স্পর্শ দর্শন করতে পারেন। বিনামূল্যে স্পর্শ দর্শন করতে গেলে আপনাদের মোটামুটি রাত 12টা থেকে 12:30টার মধ্যে এসে 4 নম্বর অথবা 1 নম্বর গেটে লাইনে দাঁড়াতে হবে। তাহলে আপনারা ভোর 5টার মধ্যে গর্ভগৃহে পৌঁছে স্পর্শ দর্শন করতে পারবেন বিনামূল্যে। ওই একই সময় ভোর 4টে থেকে 5টা এবং বিকেল 4টে থেকে 5টা অবধি আপনারা ভিআইপি দর্শনও করতে পারেন। আর ভিআইপি দর্শনের জন্য আপনারা অনলাইন টিকিট বুকিং করতে পারেন। তার জন্য আপনাদের অনলাইন পোর্টাল যেটা আছে, অফিসিয়াল পোর্টাল, বাবা কাশী বিশ্বনাথ মন্দিরের যে অফিসিয়াল পোর্টাল আছে সেখান থেকে আপনাদের বুকিং করতে হবে। কাশী বিশ্বনাথ ধামের অনলাইন পোর্টাল যেটা অফিসিয়াল পোর্টাল আছে সেখানে সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। সেখানে আগে আপনাদের মোবাইল নাম্বার এবং বাকি ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর আপনাদের প্রত্যেক মেম্বারের জন্য সঠিক ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করে এই বুকিং করতে হবে। আর যদি আপনারা তৎকালে ভিআইপি টিকিট বুক করতে চান তাহলে ঠিক মন্দিরের সামনে যে বুকিং কাউন্টার আছে এই বুকিং কাউন্টার থেকে আপনারা টিকিট বুক করতে পারেন। রাত 2টোর সময় এই টিকিট কাউন্টার খোলে আর এই টিকিট কাউন্টারে গিয়ে আপনাদের লাইন দিয়ে টিকিট বুক করতে হবে রাত্রি 2টোর সময়। তার জন্য আপনাদের আধার কার্ড কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে। উইদাউট আইডেন্টিটি প্রুফ অর্থাৎ আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা পাসপোর্ট ছাড়া কিন্তু কোনো ভিআইপি টিকিটের বুকিং হয় না। ভিআইপি টিকিটেরও কিন্তু অনেক লাইন পড়ে এখানে। দেখুন আমার পাশে এরকম সব ভিআইপি টিকিটের লাইন পড়ে গেছে অলরেডি, কারণ এখন কিন্তু স্পর্শ দর্শন চলছে। মণিকর্ণিকা ঘাটের যে মেন এন্ট্রান্স আছে এটা কিন্তু পার হয়ে গেছে লাইন, এই হচ্ছে লাইন। কিন্তু আমরা যখন রাতের বেলা এসে 1টার সময় লাইন দিয়েছিলাম তখন কিন্তু এই লাইনটা এত লম্বা ছিল না। যত আস্তে আস্তে সময় এগোবে লাইন কিন্তু বাড়বে। এখানে 2টো কাউন্টার আছে ভিআইপি টিকিটের। একটা এই কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক বাঁ দিকের যে করিডোর আছে দেখুন এইখানে আছে। এই কাউন্টারটা রাত্রি 3টের সময় খোলে এবং 4টে অবধি খোলা থাকে। যারা ভিআইপি টিকিট তৎকালে কাটতে চান তারা এখান থেকে কেটে নিতে পারেন আধার কার্ড দেখিয়ে। আধার কার্ড ছাড়া কিন্তু কোনো টিকিট দেওয়া হয় না। অথবা মন্দির থেকে একটু এগিয়ে গিয়ে ডান দিকে এই যে টিকিট কাউন্টার আছে এখানে গিয়েও আপনারা ভিআইপি টিকিট তৎকালে বুক করতে পারেন। রাত্রি 2টোর সময় এই কাউন্টার খোলে। শ্রী বিশ্বনাথ মন্দিরের সামনে এরকম প্রচুর দোকান আপনারা পেয়ে যাবেন যেখানে আপনারা আপনাদের সামগ্রী যেমন জুতো, মোবাইল এগুলো জমা রাখতে পারবেন এবং সেখান থেকেই কুপন নিয়ে এবং পুজোর সামগ্রী নিয়ে আপনারা পুজো দিতে পারবেন। সামনে এরকম 10 টাকা 20 টাকা করেও বিভিন্ন পুজোর সামগ্রী আপনারা পেয়ে যাবেন, যার মধ্যে গঙ্গা জল, দুধ এবং আকন্দ ফুলের মালা থাকবে বেলপাতার সাথে। এছাড়াও কাশী বিশ্বনাথ মন্দিরে রাত 3টের থেকে একটা লাইন খোলা হয়, সেটা হচ্ছে মঙ্গলা আরতির লাইন। যারা সবার প্রথমে মন্দিরে প্রবেশ করে এবং মঙ্গলা আরতি দেখে এবং তারপর স্পর্শ দর্শন করতে পারেন। মঙ্গলা আরতির টিকিটও আপনারা অনলাইন বুক করতে পারেন অথবা এখানে এসে কাউন্টার থেকে তৎকালে বুক করতে পারেন। এর জন্য চার্জ পড়ে 650 টাকা থেকে 2000 টাকার মধ্যে, সেটা অ্যাভেলেবিলিটির ওপর ডিপেন্ড করে। যদি ভিআইপি টিকিট অনলাইনে কেটে আসেন তাহলে অবশ্যই তার প্রিন্ট আউট আনবেন, কারণ তার প্রিন্ট আউট কিন্তু এখানে গেটে চেক করা হয়, অথবা সেটা আপনার মোবাইলে সেভ করে আনবেন। মন্দিরের বাইরে এবং ভেতরে বিভিন্ন জায়গায় এরকম এলইডি স্ক্রিন লাগানো আছে যেখানে মন্দিরের বিভিন্ন সময়ের অনুষ্ঠান সূচি এখানে দেখানো হয়। কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য যে ভিআইপি টিকিট এখানে পাওয়া যায় তার অনলাইন বুকিং অথবা আপনারা যদি এসে অফলাইনে তৎকাল টিকিট কাটেন তার বুকিং চার্জ কিন্তু 300 টাকা জন প্রতি। এই টিকিট কিন্তু অফিসিয়ালি কাশী বিশ্বনাথ মন্দিরের ট্রাস্ট থেকেই ইস্যু করা হয়। এছাড়া যদি কোনো পণ্ডিত অথবা কোনো এজেন্ট আপনাদের বলে যে আপনাদের নিয়ে গিয়ে স্পর্শ দর্শন করাবেন তাড়াতাড়ি করে, সেগুলো কিন্তু কোনো গ্যারেন্টি থাকে না এবং তার জন্য কত সময় লাগবে অথবা আপনারা ভোর 5টার মধ্যে বাবাকে স্পর্শ করতে পারবেন কিনা সেটারও কিন্তু কোনো গ্যারেন্টি থাকে না। এটা পুরোপুরি ডিপেন্ড করে সময়সূচি এবং পরিস্থিতির ওপর। তাই আপনাদের যদি কেউ বলে 1000 টাকা অথবা 2000 টাকা অথবা 500 টাকা দিয়ে
আপনাদেরকে স্পর্শ দর্শন করিয়ে দেবে তাড়াতাড়ি, তার কিন্তু কোনো গ্যারেন্টি এখানে থাকে না। প্লাস্টিকের ক্যারি ব্যাগ অথবা কোনো রকম প্লাস্টিক কিন্তু মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া অ্যালাউড না। এখানে দেখুন লেখাই রয়েছে প্লাস্টিক মুক্ত ধাম। তো আপনারা যতটা সম্ভব প্লাস্টিকের ইউজ কম করবেন এবং ভেতরে কোথাও প্লাস্টিক নিয়ে যাবেন না এবং এখানে ওখানে ফেলবেন না। কাশী বিশ্বনাথ মন্দিরের পাশেই আছে মা অন্নপূর্ণার মন্দির। কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার পর আপনারা মা অন্নপূর্ণারও দর্শন করতে পারেন এবং দুপুরে অন্নপূর্ণা মন্দিরের ভোগ প্রসাদের কুপনও আপনারা সকালেই বুকিং করে নিতে পারেন। সকাল 6টা নাগাদ আমি কাশী বিশ্বনাথ মন্দিরে স্পর্শ দর্শন সেরে সপরিবারে রওনা হয়েছিলাম কাল ভৈরব মন্দিরের উদ্দেশ্যে। কাশী বিশ্বনাথ মন্দির থেকে কাল ভৈরব মন্দিরের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। টোটো ছাড়াও আপনারা রিক্সা এবং ওলা বাইকে কাল ভৈরব মন্দিরে পৌঁছাতে পারেন। এর জন্য ভাড়া নেয় মাথাপিছু 50 টাকা। বাবা কাল ভৈরবকে কাশীর রক্ষাকর্তা বলা হয়। পৌরাণিক মতে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার পর কাল ভৈরব মন্দিরে অবশ্যই পুজো দেওয়া উচিত, নয়তো পুজো সম্পূর্ণ হয় না। টোটো থেকে নেমে প্রায় 300 মিটার রাস্তা হেঁটে মন্দিরে পৌঁছাতে হয়। মন্দিরের পাশে প্রচুর দোকান আছে যেখানে পুজোর সামগ্রী আপনারা কিনতে পেয়ে যাবেন। সকাল 6:30 নাগাদ কাল ভৈরব মন্দিরে পৌঁছে আমরা পুজোর সামগ্রী নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম বাবা কাল ভৈরবের দর্শন করার জন্য এবং পুজো দেওয়ার জন্য। মহাদেবের উগ্র রূপ থেকে উৎপন্ন হয়েছিলেন বাবা কাল ভৈরব। তবে বাবা কাল ভৈরবের বাহন হিসাবে মন্দিরের প্রবেশ দ্বারের সামনে দেখতে পাওয়া যায় একটি কুকুর। কাল ভৈরব মন্দিরে পুজো দিতে আমাদের প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট সময় লেগেছিল। একদম ভোরবেলায় এবং রাতের দিকে এই মন্দির তুলনামূলকভাবে ফাঁকা পাওয়া যায় পুজো দেওয়ার জন্য। কাল ভৈরব মন্দিরে পুজো দিয়ে আমরা খাওয়া দাওয়া করতে পৌঁছেছিলাম রাম ভান্ডারে। কাল ভৈরব মন্দির থেকে প্রায় 500 মিটারের দূরত্বে অবস্থিত এই রাম ভান্ডার কচুরির দোকান। এখানকার আলুর কচুরি সমগ্র বেনারসের মধ্যে সবচেয়ে বেশি সুস্বাদু। তাই আপনারা যদি বেনারসে আসেন তাহলে এখানকার আলু কচুরি অবশ্যই আপনারা খেয়ে দেখবেন। সাম্প্রতিককালে এই দোকানে স্থানান্তর করা হয়েছে। পুরনো রাম ভান্ডারের কিছুটা দূরত্বেই এই নতুন রাম ভান্ডার কচুরির দোকান খোলা হয়েছে এবং এখানে এখন আরও অনেক বেশি লোক একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারে। এখানে ছোট আলুর কচুরির সাথে বড় কচুরি, গুলাব জামুন, জিলিপি এবং দই বড়াও পাওয়া যায়। রাম ভান্ডারে খাওয়া দাওয়া করে আমরা ফিরে গেলাম আমাদের হোটেলে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল 5:30 নাগাদ আমরা দশমেধ ঘাটের কাছে পৌঁছালাম বোট রাইডের জন্য। বেনারসের বিভিন্ন ঘাটে গঙ্গা ভ্রমণের জন্য আপনারা বোট পেয়ে যাবেন। বিভিন্ন বোটের ভাড়া বিভিন্ন রকম। বোট রিজার্ভ করলে ছোট বোটের ভাড়া শুরু 1000 টাকা থেকে, আর বড় বোটের ভাড়া শুরু প্রায় 3000 টাকা থেকে, আর শেয়ারে গেলে জনপ্রতি ভাড়া পড়ে প্রায় 300 টাকা। বোট রাইড শুরু হওয়ার আগে আমরা সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছিলাম এবং তারপর আমরা রওনা হলাম গঙ্গা ভ্রমণের উদ্দেশ্যে। একদিকে সূর্যাস্ত হচ্ছিল আর সাথে সাথেই আমাদের বোট এগিয়ে চলেছিল গঙ্গা বক্ষ দিয়ে। বোট থেকে আমরা দেখতে পেলাম রত্নেশ্বর মহাদেব মন্দির, মণিকর্ণিকা ঘাট, কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোর এবং এরকমই আরও বিভিন্ন ঘাট, এবং তার সাথেই বোট চালকের থেকে আমরা জানতে পারছিলাম বিভিন্ন ঘাটের ঐতিহাসিক তাৎপর্য। মহাদেবের মহানগরীকে ঘিরে রয়েছে মোট 84টি ঘাট, নমঘাট থেকে শুরু করে 80 ঘাট অবধি, এবং এই প্রত্যেকটি ঘাটের লাগোয়া বেশ কিছু মন্দির রয়েছে যার তাৎপর্য এবং ব্যাখ্যা এখানকার স্থানীয় মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো পর্যটকদের কাছে সেই সমস্ত মন্দিরের তথ্য না থাকলেও এখানকার স্থানীয় লোকেরা জানেন যে সেই সমস্ত মন্দিরের মাহাত্ম্য কতটা। বোটে করে গঙ্গাবক্ষে ঘুরতে ঘুরতে আমরা বেশ কয়েকটি দুর্গও দেখতে পেলাম। এদের মধ্যে বেশিরভাগ দুর্গই এখন হোটেলে রূপান্তরিত হয়েছে এবং এই সমস্ত দুর্গের উঁচু উঁচু পাঁচিলের ওপরে থাকা ঘর থেকে বেনারসের ঘাটগুলিকে এবং গঙ্গা দেখতে এক আলাদা ধরনের অনুভূতি হয়। গঙ্গাবক্ষে ভেসে বেড়াতে বেড়াতে কখন যে 1 ঘন্টা সময় পার হয়ে গেছিল আমরা বুঝতেই পারিনি। মাত্র ঘন্টা দুয়েকের বোট রাইড।
তাতে কিছুটা পরিচিত হয়ে যায় এই ঘাটগুলির সাথে। তবে এই গোটা শহরের ইতিহাসকে জানতে গেলে আর এর ঐতিহাসিক তাৎপর্যকে বুঝতে গেলে বেশ কয়েকদিন সময় কাটাতে হবে এই শহরে। তবে বেনারস শহরের মায়াবী রূপকে যদি আপনারা চিনতে চান, দেখতে চান, তাহলে আপনাদের শীতকালে বেনারস আসতে হবে। মালাইয় থেকে শুরু করে সাইবেরিয়ান পাখিদের আনাগোনা, ভোরের কুয়াশাচ্ছন্ন বেনারসের ঘাট এবং ভোরের আরতি, এই সব কিছুই আপনারা দেখতে পাবেন শীতকালে। এগুলির মধ্যে কোনোটি আমি এই ভিডিওয়ে আপনাদেরকে দেখাতে পারলাম না। আমি আশা করছি আগামী শীতকালে আমি আবার আসব সপরিবারে বেনারস ভ্রমণে। প্রায় সন্ধ্যে 6:30 নাগাদ আমাদের বোট এসে পৌঁছেছিল ললিতা ঘাটের কাছে, যা অবস্থিত ছিল কাশী বিশ্বনাথ মন্দিরের একদমই কাছে। বেনারস ভ্রমণের এই দ্বিতীয় দিনে গঙ্গা আরতিকে আরও ভালো করে সামনে থেকে দেখার জন্য আমরা পৌঁছেছিলাম ললিতা ঘাটে। 2025 সাল থেকে কাশী বিশ্বনাথ মন্দিরের নতুন করিডোরে গঙ্গা আরতির সাথে সাথে লেজার শোয়েরও ব্যবস্থা করা হয়েছে। তো এখন ঘড়ির কাঁটায় ঠিক 6:30, আর আমি চলে এসেছি কাশী বিশ্বনাথ মন্দিরের মেন করিডোরের সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছেন কাশী বিশ্বনাথ মন্দিরের মেন করিডোর, যেটা কানেক্ট করছে গঙ্গার সাথে। সেখানে আমি চলে এসেছি, কারণ কিছুক্ষণের মধ্যে এখানে শুরু হবে গঙ্গা আরতি। দেখতে পাচ্ছেন সব প্রিপারেশান চলছে, গঙ্গা আরতির কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আর এখানে রেড কার্পেটের ওপরে বসে একদম সামনে থেকে দেখবো গঙ্গা আরতি। গঙ্গা আরতি শেষ হওয়ার মিনিট 5 মধ্যেই শুরু হয়ে গেল লেজার শো। তো গঙ্গা আরতি আর লেজার শো দেখে আমি এখন চলে এসেছি কাশী বিশ্বনাথ মন্দিরের মেন করিডোর দিয়ে হেঁটে মন্দিরের ঠিক সামনে। আমার চারিপাশে হচ্ছে এগুলো খাবারের দোকান, বিভিন্ন খাবারের দোকান রয়েছে, বিভিন্ন ভবন রয়েছে, ত্র্যম্বকেশ্বর ভবন, সোমনাথ ভবন সব আশেপাশেই রয়েছে, আর অনেক খাবারের দোকানও রয়েছে। আর এখানে টিকিট কাউন্টারও রয়েছে, সুলভ দর্শনেরও ব্যবস্থা আছে। আর আমার সামনেই রয়েছে মন্দিরের গেট। নেই দেখুন রানী আহল্যাবাইয়ের এরকম একটা স্ট্যাচু বানানো আছে, খুব সুন্দর। আর ওনার হাতে রয়েছে একটা শিবলিঙ্গ, এখানে লেখা রয়েছে রানী আহিল্যাবাই হোলকার। এর পেছনেই হচ্ছে রামেশ্বর ভবন। আর এই সামনে থেকেই সোজা দেখা যাচ্ছে 3 নম্বর গেট। এখান থেকেই আমরা মেন রোডে চলে যাব, আর তারপর সেখান থেকে যাব আমাদের হোটেলে। 3 নম্বর গেটের পাশ দিয়ে দেখুন এই মন্দিরে যাওয়ার লাইন আছে, মন্দিরের প্রবেশপথ 3 নম্বর গেট, তার লাইন পড়েছে। আপাতত আমরা যাচ্ছি এই রেস্টুরেন্টে কিছু খেতে, তারপর ফিরে যাব আমাদের হোটেলে। আমার বেনারস ভ্রমণের বিভিন্ন অভিজ্ঞতা আমি এই ভিডিওয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন। আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হবে একটা নতুন ভিডিওয়, একটা নতুন ভ্রমণ কাহিনীর সাথে। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ আর সঙ্গে থাকুন।